ভালোবাসা এমনই একটি অনুভূতি যা সমাজের কোনো বাধা, কোনো নিয়মের মধ্যে আটকা থাকে না। আজকের গল্প অঞ্জনা আর প্রজ্জ্বলের, যারা সমাজে প্রত্যেকটা বাধাকে উপেক্ষা করে তাদের ভালোবাসাকে জয়ী করেছিল। যদিও শেষ পর্যন্ত তাদের যে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হবে সেটা তাদের কল্পনার বাইরে ছিল। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি সত্য ঘটনা এবং সকলের জন্য একটা শিক্ষাও বটে। নমস্কার বন্ধুরা, সকলকে আমার গল্পের আসরে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। গল্প শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত শুনবেন, আর আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করি। অঞ্জনা লামার জন্ম 1995 সালের 26শে আগস্ট নেপালের হাটৌড়া শহরে। ছোটবেলা থেকে সে ছিল পরিবারের আদরের। তার আরও 2 বোন আর একটি ভাই ছিল। অঞ্জনার স্বভাব ছিল অত্যন্ত চঞ্চল আর প্রাণবন্ত। সে সহজেই মানুষের সাথে মিশতে পারত আর বন্ধুও ছিল অনেক। অঞ্জনা শুধু তার স্বভাবের জন্যই নয়, তার অসাধারণ সৌন্দর্যের জন্য সবার প্রিয় ছিল। তার রূপের জন্য অনেকেই তাকে বিউটি কুইন বলে ডাকত। কলেজে পড়ার সময় অঞ্জনার পরিচয় হয় প্রজ্জ্বল মহতার সাথে। প্রজ্জ্বল ছিল আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, ভদ্র আর সুবিবেচক একজন যুবক। তার এই গুণগুলো অঞ্জনাকে গভীরভাবে আকর্ষণ করেছিল। অন্যদিকে প্রজ্জ্বলও অঞ্জনার প্রেমে পড়ে গিয়েছিল। শুরুতে তারা শুধু বন্ধু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয় আর প্রেমের রূপ নেয়। তাদের সম্পর্ক ছিল অকৃত্রিম আর স্বতঃস্ফূর্ত। কোনো চাপ বা জোড়াজুড়ি ছাড়াই তারা একে অপরের সাথে সম্পূর্ণ সুখী ছিল। মাত্র 2 বছরের সম্পর্কের পরেই তারা বিয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু তাদের এই সিদ্ধান্ত তাদের পরিবারের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। পরিবারের এই অস্বীকৃতি পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। অঞ্জনা আর প্রজ্জ্বলের বিয়ে না মানার মূল কারণ ছিল তাদের ভিন্ন জাতি। দুজনেই জানত যে তাদের পরিবার কখনোই তাদের সম্পর্ক মেনে নেবে না। তবুও তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিল। অঞ্জনা বারবার তার পরিবারকে বলেছিল যে সে প্রজ্জ্বলকে ভালোবাসে এবং সে তাকে বিয়ে করতে চায়। প্রজ্জ্বলও তার পরিবারকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু সব চেষ্টা বিফল হয়। তাই যখন পরিবার তাদের বিয়েতে সম্মতি দিলই না, তখন তারা তাদের ভালোবাসাকে বাঁচানোর শেষ পথ বেছে নেয়। তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। এই কঠিন সময়ে প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বলই ছিল তাদের একমাত্র ভরসা। উজ্জ্বল ছিল পরিবারের একমাত্র সদস্য যিনি তাদের সম্পর্ককে বুঝতেন এবং সমর্থন করতেন। তিনি শুধু তাদের পাশেই দাঁড়াননি, বরং হাটৌড়া গিয়ে তাদের বিয়েও দিয়েছিলেন। বিয়ের পর অঞ্জনা আর প্রজ্জ্বল ঠিক করল তারা প্রজ্জ্বলের পরিবারের সাথে ললিতপুরে গিয়ে থাকবে, যা হাটৌড়া থেকে কিছুটা দূরে। কিন্তু জীবনের এই নতুন শুরুতেও তাদের শান্তি ছিল না। প্রজ্জ্বলের পরিবারে ছিলেন তার বাবা মা, বড় ভাই উজ্জ্বল, উজ্জ্বলের স্ত্রী আর তাদের ছোট্ট একটা ছেলে। বিয়ের পর থেকে অঞ্জনার প্রজ্জ্বলকে নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। অঞ্জনার পরিবার তখনও তাদের সম্পর্ক মানতে রাজি নয়, আর প্রজ্জ্বলের পরিবারও প্রথমে এই বিয়েকে মেনেই নেয়নি। তবে সময়ের সাথে সাথে প্রজ্জ্বলের পরিবার অঞ্জনাকে গ্রহণ করতে শুরু করে। ধীরে ধীরে সে তাদের পরিবারেরই অংশ হয়ে ওঠে, সবার সাথে মিশে যায়। কিন্তু অঞ্জনার বাপের বাড়ির লোকজন তখনও এই বিয়ে মেনে নিতে প্রস্তুত ছিল না। অঞ্জনা এই পরিস্থিতির সমাধান খুঁজতে চেষ্টা করল। সে তার ছোট ভাইকে ললিতপুরে নিয়ে এলো, যাতে তার পড়াশোনার দিকে সে নজর রাখতে পারে আর তাকে নিজের কাছেই রাখতে পারে। অঞ্জনার শ্বশুরবাড়িতে সবাই চাকরি করত, তাই দিনভর বাড়িতে অঞ্জনা একাই থাকত। বিয়ের পর প্রজ্জ্বলও একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছিল।
অঞ্জনার এই দিনভর বাড়িতে একা একা থাকতে বড্ড একঘেয়েমি লাগত। তাই সে ভাবল তারও কিছু ছোটখাটো একটা কাজ করা উচিত, যাতে তার সময়টা কেটে যায়। আর এই চিন্তা থেকে অঞ্জনা তার সময় সদ্ব্যবহার করতে এবং পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য বাড়ির পাশেই একটা ছোট্ট বিউটি পার্লার খোলার সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তে সে তার শ্বশুরবাড়ির লোকের সকলেরই, বিশেষ করে প্রজ্জ্বলের বাবা মায়ের পূর্ণ সমর্থন পেল। যেই পরিবার একসময় তাকে মানতে পর্যন্ত রাজি ছিল না, সেই পরিবারই এখন শুধু তাকে সস্নেহে গ্রহণই করেনি, বরং তার পেশাগত সিদ্ধান্তের পাশেও দাঁড়িয়েছিল। অঞ্জনার জীবনে এখন সবকিছুই যেন সঠিক পথে চলতে শুরু করল। প্রজ্জ্বল তো তাকে ভীষণই ভালোবাসত, আর শ্বশুরবাড়ির প্রতিটি সদস্যের সাথেও তার সম্পর্ক দিন দিন দৃঢ়ই হচ্ছিল। সময়ের সাথে সাথে অঞ্জনার নিজের পরিবারের রাগও কমতে শুরু করল, যখন তারা দেখল যে শ্বশুরবাড়ির লোকেরা অঞ্জনাকে একান্ত স্নেহে আর সম্মানের সাথেই নিজেদের মেয়ের মতনই গ্রহণ করেছে। তখন তারাও এই সম্পর্ককে মেনে নিল। এখন ওই দুই পরিবারের মধ্যেকার সম্পর্ক মধুর হয়ে ওঠে, তাদের মধ্যে যোগাযোগ মেলামেশা বাড়ে। অঞ্জনা, তার ভাই বোন আর প্রজ্জ্বলের ভাই উজ্জ্বল খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা প্রায় একসাথে বেড়াতে যায়, আনন্দ করে। আর উজ্জ্বল মজার মজার কথা আর রসিকতায় সবার মুখে হাসি ফুটিয়ে তোলে। পরিবারের মধ্যেই নতুন বোঝাপড়া সৌহার্দ্য অঞ্জনার জীবনকে আরও সুখী করে তোলে। অঞ্জনার ভাসুর উজ্জ্বল ছিল এমন একজন মানুষ যে সহজেই সবার সাথে মিশে যেতে পারত। তার হাসি খুশি আর রসিক প্রকৃতির জন্য পরিবার, পরিজন আর বন্ধুরা তার সাথে সময় কাটাতে ভালোবাসত। পেশাগতভাবে উজ্জ্বল ছিলেন একজন ইঞ্জিনিয়ার, কিন্তু কিছু সমস্যার কারণে তাকে চাকরি ছাড়তে হয়েছিল। তারপর তিনি একটা ছোটখাটো অফিসে চাকরি শুরু করেন। এই পরিবর্তন তাকে কিছুটা হতাশ করলেও তিনি জীবনের এই নতুন অধ্যায়কে হাসি মুখেই গ্রহণ করেছিলেন। অন্যদিকে অঞ্জনার জীবন তখন পুরোপুরি সাজানো। সে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দু জায়গাতেই সুখী ছিল। বাড়ির কাজ আর পার্লার সামলানোর পরও তার হাতে প্রচুর সময় থাকত। সেই সময় আবার টিকটকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। অঞ্জনা ভাবল এই প্ল্যাটফর্মকে সময় কাটানোর মাধ্যম বানানো যাক। মজার ছলে সেই টিকটক ভিডিও বানানো শুরু করল। তার সুন্দর চেহারা আর আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণেই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে গেল। রাতারাতি সে হয়ে উঠল স্টার। তার ভিডিওগুলো তাকে এতটাই জনপ্রিয় করে তুলল যে অল্প সময়ে সে বিপুল সংখ্যক ফলোয়ার জোগাড় করল। এই জনপ্রিয়তার ফলে অঞ্জনা মডেলিংয়ের অফার পেতেও শুরু করল। যেহেতু তার আগে থেকেই মডেলিংয়ে আগ্রহ ছিল, এটা তার জন্য এক সুবর্ণ সুযোগ হয়ে এলো। এখন শুধু সে পরিবারের সাথেই সুখী নয়, তার শখকে পেশায় রূপান্তরের পথেও সে এগিয়ে চলল। যখন অঞ্জনা তার শ্বশুরবাড়ির সদস্যদের জানালো যে সে মডেলিং করতে চায়, তারা তাকে পুরোপুরি সমর্থন করল। মডেলিংয়ের পাশাপাশি তার বিউটি পার্লারের কাজ থেকেও অঞ্জনা এখন বেশ ভালোই রোজগার করছিল। অন্যদিকে তার স্বামী প্রজ্জ্বলও চাকরিতে ভালো আয় করত। আর্থিক এই স্টেবিলিটির কারণে এবং ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনা দেখে দুজনেই ভাবল তারা নেপাল ছেড়ে কানাডায় গিয়ে সেটেল করবে। তাদের বিয়ে হয়েছিল মাত্র 2 বছর, কিন্তু টিকটকে অঞ্জনার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মডেলিংয়ে আয় তাদের এই স্বপ্নকে বাস্তবায়নে সাহস জুগিয়েছিল। তারা কানাডায় যাওয়ার প্রস্তুতির জন্য টাকা জমাতে শুরু করল। কিছুদিন পর অঞ্জনা তার বিউটি পার্লারের কাজ বন্ধ করে দিল, কারণ মডেলিং থেকে সে পর্যাপ্ত আয় করছিল। বিয়ের পর গত 2 বছরে সে শুধু নিজের জীবনে সুখ এনেছে তা নয়, দুটো পরিবারকে একসাথে আনতেও সফল হয়েছিল। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না,
কারণ এই পর্যায়ে এই গল্পের আসল টুইস্ট। যেভাবে আগে তাদের বিয়ের বিরুদ্ধে দুটো পরিবারের মধ্যে টানাপোড়েন ছিল, ঠিক তেমনি কানাডায় যাওয়ার পরিকল্পনায় সেই পুরানো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়ে উঠল। দুটো পরিবারের মধ্যে যে সদ্ভাব আর বোঝাপড়া তৈরি হয়েছিল, এই নতুন সিদ্ধান্তে তা আবার দুর্বল হতে শুরু করল। এদিকে আবার উজ্জ্বলের স্ত্রী তো অঞ্জনাকে একেবারেই পছন্দ করত না। প্রায় শ্বশুরবাড়িতে অঞ্জনার বিরুদ্ধে নালিশ করত এবং অন্য সদস্যদের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করত। আসলে এই সব কিছুই করত সে হিংসার থেকে। উজ্জ্বলের স্ত্রীর এই আচরণ অঞ্জনার জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল। সে এই সমস্যা তখন নিজের বাপের বাড়ির লোকজনদের জানালো। তারা তাকে পরামর্শ দিল যে এই রকম ছোটোখাটো ব্যাপার নিয়ে বাড়ির পরিবেশ নষ্ট যেন না করে। তারা তাকে বোঝালো সে যেন এই বিষয়টি উপেক্ষা করে এবং অতটা গুরুত্ব না দেয়, কারণ কয়েক মাসের মধ্যেই তো তারা কানাডায় চলে যাচ্ছে। তখন আর তাকে উজ্জ্বলের স্ত্রী তিরস্কারও শুনতে হবে না, তার সাথে কথাও বলতে হবে না, এমনকি তাকে দেখতেও হবে না। তারা অঞ্জনাকে পরিস্থিতি আরো জটিল না করতে সতর্ক করল। অঞ্জনা পরিবারের কথা মেনে এই বিষয়টি আর বাড়াতে চাইল না। সে ব্যাপারটা সম্পূর্ণভাবে উপেক্ষা করারই সিদ্ধান্ত নিল। কিন্তু তারপর যা ঘটতে চলেছিল তার কোনো আঁচ না অঞ্জনা পেয়েছিল না তার পরিবার। 2019-এর 9 মে দুপুর 3টে নাগাদ অঞ্জনার শ্বশুরবাড়ি থেকে একটি ফোন কল এলো। ফোনটি অঞ্জনার মা রিসিভ করলেন। ফোনের অন্য প্রান্ত থেকে তার শাশুড়ির আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে এলো। তিনি যত তাড়াতাড়ি সম্ভব সবাইকেই ললিতপুরে আসতে বললেন। তিনি জানালেন যে বাড়িতে ভয়ানক বিপদ ঘটেছে। অঞ্জনার পরিবার কথাটা শুনে প্রথমে অবাক হলো, আবার ভয়ও পেল। পরিস্থিতিটা বোঝার জন্য তারা তখন প্রজ্জ্বলকে ফোন করল, কিন্তু সেও কিছুই বলল না, শুধু যত তাড়াতাড়ি সম্ভব ললিতপুরে চলে আসতে বলল। হাটৌড়া থেকে ললিতপুর প্রায় 100 কিলোমিটার দূর। সাধারণত এই দূরত্ব 2-3 ঘন্টায় যাওয়া যায়, কিন্তু সেদিন ট্রাফিক এত ভয়ানক ছিল যে তারা দুপুর 3টে রওনা দিয়ে রাত 10টায় গিয়ে ললিতপুর পৌঁছল। সারা পথ জুড়ে অঞ্জনার পরিবারের মাথায় ঘুরছিল নানা দুশ্চিন্তা। তারা বারবার ভাবছিল আসল ঘটনাটা কি হতে পারে। প্রজ্জ্বলও কোনো স্পষ্ট তথ্য দিল না, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল। যখন তারা প্রজ্জ্বলের বাড়ির কাছাকাছি পৌঁছল, দেখল বাড়ির বাইরে বিশাল ভিড় জমে আছে। তারপর পুলিশের উপস্থিতি দেখে তাদের আশঙ্কা আরও গভীর হলো। পুলিশ দেখে তাদের ভয় আরও বেড়ে গেল। মনে নানান খারাপ চিন্তা উকি দিতে লাগলো। বাড়ির কাছাকাছি এগোতেই তারা দেখল অঞ্জনার ছোট ভাই, যাকে অঞ্জনা পড়াশোনার জন্য নিজের কাছে এনে রেখেছিল, বাড়ির বাইরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই দৃশ্য দেখে অঞ্জনার বাবা মায়ের হার্টবিট আরও বেড়ে গেল। ঠিক তখনই একজন পুলিশ অফিসার অঞ্জনার বাবাকে ঘরের ভেতরে আসতে বললেন। প্রতিটি পদক্ষেপে তাদের উদ্বেগ বাড়ছিল। কোথায় যেন তাদের মনে হচ্ছিল তারা যা দেখতে চলেছে তা তাদের জন্য একেবারেই সহ্য করার মতো হবে না। এটি তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত হতে চলেছে। পুলিশ অঞ্জনার বাবাকে অঞ্জনার ঘরের সামনে এনে দাঁড় করালো। দরজা খুলতেই তিনি যা দেখলেন তার পায়ের নিচের মাটি সরে গেল। অঞ্জনার বাবা ঘরে ঢুকেই ছুটে বাইরে বেরিয়ে এলেন। পরিবারের লোকেদের, বিশেষ করে অঞ্জনার মা, তার মনে প্রশ্ন জাগল, ঘরের ভেতর কি এমন ছিল যা দেখে অঞ্জনার বাবা এইভাবে ছুটে বাইরে বেরিয়ে এলো? ঘরের ভেতরের দৃশ্য ছিল অত্যন্ত ভয়ানক, নৃশংস। অঞ্জনার দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
বিছানায় তার ওপরের দিকে দেহের অংশ পড়েছিল, নিচের অংশ পড়েছিল মেঝেতে। তার বাঁ হাত আর একটা পা কাটা, সারা শরীরে গভীর ক্ষত। কেউ যেন নির্দয়ভাবে তাকে কুপিয়ে টুকরো টুকরো করেছে। তার গলা প্রায় সম্পূর্ণভাবেই শরীর থেকে বিচ্ছিন্ন। মেয়েকে এই অবস্থায় দেখে অঞ্জনার বাবা সহ্য করতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। তার চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরাও ভয় কেঁপে উঠল। কেউ বুঝতে পারছিল না আসল ঘটনাটা কি। যখন পরিবারের অন্যরা ঘরে গিয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখল, তারা একেবারে স্তম্ভিত হয়ে গেল। তাদের মেয়ে আর এই দুনিয়ায় নেই, আর যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তা কারো পক্ষেই সহ্য করার মতো নয়। এই দৃশ্য কারোর জন্যই সহজ ছিল না, বিশেষ করে একজন বাবা মার জন্য যে নিজের মেয়েকে এমন অবস্থায় দেখছে। যখন অঞ্জনার মা কিছুটা সুস্থ হলেন, তিনি পুলিশকে বললেন, দয়া করে এই বাড়িতে থাকা সবাইকে গ্রেপ্তার করুন, এরা সবাই মিলেই আমার মেয়েকে মেরে ফেলেছে। কিন্তু এর বেশি কিছু বলার আগেই পুলিশ তাকে এক চমকপ্রদ তথ্য দিল। পুলিশ জানালো, অঞ্জনার হত্যাকারী ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে, আর সে অন্য কেউ নয়, উজ্জ্বল, প্রজ্জ্বলের দাদা, অঞ্জনার ভাসুর। সেই উজ্জ্বল যাকে অঞ্জনা নিজের বড় ভাই মনে করত, সেই উজ্জ্বল যে অঞ্জনার প্রজ্জ্বলের বিয়েতে সাহায্য করেছিল, সেই উজ্জ্বল যে প্রথম তাদের সম্পর্ক মেনে নিয়েছিল। এই খবর শুনে কেউই বিশ্বাস করতে পারল না যে উজ্জ্বল এমন করতে পারে। পুলিশ আরও জানালো, অঞ্জনার শ্বশুরবাড়ির লোকেরা ইচ্ছাকৃতভাবেই অঞ্জনার পরিবারকে এই ঘটনা জানাতে চাইছিল না। পুলিশের চাপে পড়েই তারা শেষমেশ পরিবারকে ডাকতে বাধ্য হয়েছিল। অঞ্জনার শাশুড়ি শেষ পর্যন্ত তার মাকে ফোন করেছিলেন। অবশ্য এর পেছনে আরও একটি কারণ ছিল। পুলিশ স্পষ্ট বলে দিয়েছিল, যতক্ষণ না অঞ্জনার বাবা মা তার দেহ শনাক্ত করছে ততক্ষণ এই কেসের কোনো অগ্রগতি হবে না, আর তার দেহ সেখান থেকে সরানো হবে না। সব শুনে অঞ্জনার বাবা মা পুলিশকে অনুরোধ করলেন উজ্জ্বলের সাথে তার স্ত্রীকেও গ্রেপ্তার করতে, কারণ অঞ্জনা আগেই তার বাবা মাকে বলেছিল উজ্জ্বলের স্ত্রী কিভাবে তাকে হেনস্থা করত। সে উজ্জ্বলকে অঞ্জনার বিরুদ্ধে উস্কেছিল, পরিবারের অন্য সদস্যদেরও অঞ্জনার বিরুদ্ধে করে তুলেছিল। কিন্তু পুলিশ তা করতে পারল না, কারণ উজ্জ্বল তার সব অপরাধ স্বীকার করে নিয়েছিল। সে স্পষ্ট বলেছিল, এসব আমি একাই করেছি, এতে অন্য কারো হাত নেই। পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যায় অঞ্জনাকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে এইরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। হত্যার কাজে ব্যবহৃত হয়েছিল নেপালি খুকরি, একটি ধারালো অস্ত্র যা সাধারণত নেপালে ফল কাটতে ব্যবহার করা হয়। পোস্টমর্টেম রিপোর্টের পাশাপাশি উজ্জ্বল পুলিশকে তার অপরাধের সম্পূর্ণ বর্ণনা দিল। সে যা বলল তা শুনে সেখানকার উপস্থিত সবাই হতবাক হয়ে গেল, শিউরে উঠল। উজ্জ্বল জানালো, 9 মে রোজকার মতো প্রজ্জ্বল সকালে ব্রেকফাস্ট করে অফিসে চলে গিয়েছিল। বাড়িতে তখন শুধু অঞ্জনা, তার শাশুড়ি আর উজ্জ্বল ছিল। বেলার দিকে অঞ্জনা বাড়ির পাশেই দোকান থেকে জিনিস কিনতে বেরিয়েছিল, কিন্তু দোকান বন্ধ থাকায় খালি হাতেই ফিরে আসছিল। আর ঠিক তখনই উজ্জ্বল ব্যালকনি থেকে তাকে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। বাড়ি ফিরে অঞ্জনা সরাসরি তার নিজের ঘরে চলে যায় আর বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত হয়ে পড়ে। সাধারণত অঞ্জনা তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করেই রাখত, কিন্তু এদিন সে তা করেনি। উজ্জ্বল তা লক্ষ্য করল, আর তারপরই তার মাথায় এক ভয়ানক প্ল্যান এলো। নিজের ঘর থেকে একটা ছোট্ট খুপড়ি তুলে নিল আর অঞ্জনার ঘরের দিকে এগিয়ে গেল।
কিন্তু অঞ্জনার ঘরের কাছে পৌঁছেই সে বুঝতে পারল এই ছোট্ট অস্ত্র দিয়ে তার পরিকল্পনা সফল হবে না। তাই সে তখন তার বাবা মায়ের ঘরে গেল এবং সেখান থেকে একটা বড় খুকরি নিয়ে ফিরে এলো। এই ভয়ঙ্কর অস্ত্র হাতে নিয়ে সে অঞ্জনার ঘরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে দেখল অঞ্জনা তখনও ফোনে ব্যস্ত। উজ্জ্বল ভাবল এটাই তার উপযুক্ত সময়। কোনো কথা না বলেই সে ঘরের ভেতরে এগিয়ে গেল। অঞ্জনা তাকে দেখে একটু আশ্চর্য হলো। সে কিছুটা আশ্চর্য হয়েই বলল, দাদা, আপনি হাতে খুকরি নিয়ে আমার ঘরে কেন? সে বুঝতে পারছিল না উজ্জ্বল কেন অস্ত্র নিয়ে তার ঘরে ঢুকেছে, কিন্তু উজ্জ্বল কোনো উত্তর দিল না। হঠাৎ এসে খুকরি দিয়ে অঞ্জনার ওপর নির্মমভাবে আঘাত করা শুরু করলো। অঞ্জনা বাঁ হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু খুকরিটা এত ধারালো ছিল যে অঞ্জনার বাঁ হাত কেটে সম্পূর্ণ টুকরো হয়ে মেঝেতে পড়ে গেল। তারপরও কিন্তু উজ্জ্বল থামল না। সে অঞ্জনার মাথায় আঘাত করতে শুরু করল। অঞ্জনা বাঁচার জন্য পা দিয়ে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু উজ্জ্বল অবিরাম খুকরি দিয়ে আক্রমণ করে গেল। অঞ্জনার পায়েও গভীর ক্ষত হলো, জায়গায় জায়গায় কেটে গেল তার পা। তার অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। বাঁ হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। মাথা আর পায়ে গভীর ক্ষত থেকে স্রোতের মতো রক্ত বেরোচ্ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে সে জ্ঞান হারালো। উজ্জ্বল এবার কিন্তু একটু ভয় পেল। যদি অঞ্জনা জ্ঞান ফিরে আসে তবে তো সব সত্য প্রকাশ করে দেবে। তাই এই অজ্ঞান অবস্থাতেই সে খুকরি দিয়ে 20-22 বার তার গলায় আঘাত করল। উজ্জ্বল এত নৃশংসভাবে আক্রমণ করেছিল যে অঞ্জনার মাথা দেহ থেকে প্রায় আলাদা হয়ে গেল। এই ভয়াবহ হামলার পর অঞ্জনার পুরো বিছানা রক্তে ভেসে গিয়েছিল। উজ্জ্বলের মুখ আর জামাও রক্তে ভিজে গেল। তবুও উজ্জ্বলের মুখে কোনো অনুশোচনা নেই, মনে কোনো কষ্ট নেই এই নারকীয় কাজের জন্য। অঞ্জনাকে হত্যার পর উজ্জ্বল নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে সরাসরি তার মায়ের কাছে গেল। স্পষ্ট ভাষায় সে বলল, মা, আমি অঞ্জনাকে মেরে ফেলেছি, আর আমি একাই ওকে মেরেছি। উজ্জ্বল যেভাবে এই কথাগুলো বলেছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল তার মনে অঞ্জনার জন্য কত ঘৃণা ছিল। পুলিশ যখন মামলার তদন্ত করছিল, উজ্জ্বল যে বিবরণ দিয়েছিল তাতে তারাও হতবাক আর বিভ্রান্ত হয়ে পড়ল। কিন্তু সকলের একটাই প্রশ্ন ছিল, এই নারকীয় হত্যার আসল কারণটা কি? উজ্জ্বলের মনে অঞ্জনার জন্য এত ঘৃণা কেন? এই প্রশ্নের উত্তর পুলিশ সরাসরি অঞ্জনার শ্বশুরবাড়ির কারো থেকেই পেত না, কারণ সবাই সত্য গোপন করারই চেষ্টা করত। তবে যখন উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ করা হলো, সে নিজেই নির্দ্বিধায় সব কারণ খুলে বলল। উজ্জ্বল স্বীকার করেছিল যে সে অঞ্জনার সবার সাথে খোলামেলাভাবে এত কথা বলাটা পছন্দ করত না। অঞ্জনার ফ্রেন্ডলি স্বভাব তাকে ইরিটেট করত। অঞ্জনা ভিন্ন জাতির ছিল, এটাও তার পছন্দ ছিল না। শুধু ভাইয়ের জন্য মেনে নিতে বাধ্য হয়েছিল। তাছাড়া অঞ্জনার টিকটক ভিডিও বানানো আর মডেলিং করাটাও তার একেবারে অপছন্দের ছিল, বিশেষ করে ওর ছোট পোশাক পরা। এই সব কিছু মিলে তার মনে এত ঘৃণা জমেছিল যে সেই নৃশংস কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। আর শেষ ধাক্কাটা দিয়েছিল অঞ্জনার প্রজ্জ্বলের কানাডায় গিয়ে সেটেল হওয়ার সিদ্ধান্ত। এই ব্যাপারটা উজ্জ্বল একেবারেই মেনে নিতে পারল না। তার মাথায় বারবার ঘুরপাক খেতে লাগলো। অঞ্জনা তার ভাইকে পরিবার থেকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই রাগ আর ঘৃণাই তাকে অঞ্জনাকে হত্যার পরিকল্পনা করতে বাধ্য করিয়েছিল, আর তা বেশ কয়েকদিন আগে থেকেই। সব থেকে মজার ব্যাপার হলো, উজ্জ্বল কিন্তু সবাইকেই ধোঁকা দিচ্ছিল। সে যেভাবে অঞ্জনার সাথে পরিবারের সামনে ব্যবহার করত তা ছিল শুধুই একটা মুখোশ, অভিনয়। আসলে সে প্রথম থেকেই অঞ্জনাকে ঘৃণা করত।
কিন্তু সে কখনো কাউকে এটা টের পেতে দেয়নি। পরিবার আর অঞ্জনার সামনে সে এমন ভান করত যেন অঞ্জনাকে সে খুব পছন্দ করে, তার খেয়াল রাখে। অভিনয় করায় সে ছিল এতটাই দক্ষ যে কেউই সন্দেহ পর্যন্ত করেনি। এই ভয়ঙ্কর ঘটনা ঘটানোর পরও উজ্জ্বলের বাবা মা তার ছেলেকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। নেপালের সবচেয়ে দামি আইনজীবী নিয়োগ করেছিলেন তার ছেলের সাজা এড়ানোর জন্য। এর থেকে এটাই প্রমাণ হয় যে কোনো কোনো বাবা মা অপরাধী সন্তানকে বাঁচাতে কতদূর পর্যন্ত যেতে পারে, তাতে যদি অন্য কারো সন্তান ন্যায় বিচার না পায় না পাক তবুও। কিন্তু তাদের সব প্রচেষ্টা বিফল হলো, কারণ উজ্জ্বল ইতিমধ্যেই পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করে ফেলেছিল। এই মামলা আদালতে চলেছিল পুরো 2 বছর। অঞ্জনার বাবা মাকেও তার মেয়েকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য বারবার আদালতে ছুটে যেতে হয়েছে। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর অঞ্জনা ন্যায় বিচার পায়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অঞ্জনার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যখন আদালত উজ্জ্বলকে আজীবন কারাদণ্ড দিল। তাদের নিরপরাধ মেয়ে শেষ পর্যন্ত ন্যায় পেল। অঞ্জনার মৃত্যুকালে বয়স ছিল মাত্র 25 বছর। আপনারা হয়তো ভাবছেন, এই পুরো ঘটনায় অঞ্জনার স্বামী প্রজ্জ্বল কোথায় ছিল? সেও কি কোনোভাবে উজ্জ্বলের সাথে এই অপরাধে জড়িত? কিন্তু না, তা একেবারেই নয়। উজ্জ্বল পুরো মামলায় অঞ্জনার পরিবারের পাশেই দাঁড়িয়েছিল। যখন তার নিজের পরিবার উজ্জ্বলকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করেছিল, তখন প্রজ্জ্বল এর প্রতিবাদ করেছিল। প্রজ্জ্বল স্পষ্ট বলেছিল, উজ্জ্বল মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। প্রজ্জ্বল কখনো ভাবতেও পারেনি উজ্জ্বলের মনে অঞ্জনার জন্য এত ঘৃণা থাকতে পারে। বাড়িতে থাকাকালীন সে তো দেখেছে উজ্জ্বল আর অঞ্জনা পরস্পর মজা করছে, স্বাভাবিকভাবে কথা বলছে। অঞ্জনা আর উজ্জ্বল কানাডায় সেটেল হতে চেয়েছিল, কিন্তু এই নৃশংস ঘটনার পর উজ্জ্বল সেই বাড়িতে আর একা থাকতে পারল না, যেখানে তার স্ত্রীকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সে পরিবারের থেকে দূরে সরে গেল এবং শেষ পর্যন্ত কানাডায় চলে গেল। এখন সে সেখানে একাই থাকে, অতীতের স্মৃতির সাথে যুদ্ধ করতে করতে। এই ধরনের ঘটনা আপনাদের জানানোর উদ্দেশ্য আপনাদের সচেতন করা, আপনাদের সতর্ক করা, কারণ মানুষ তো তার নিজের পরিবারের মধ্যেও সুরক্ষিত নয়। আজকে এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই গল্পের আসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।